নমস্কার, আমি সৌরভ। এডি ফিউচার ক্লাস চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাই। মাঝখানে অনেকদিন বিশেষ কারণের জন্য ভিডিও অফ ছিল, কিছু সমস্যার জন্য। তার জন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। তো প্রথমেই আপনাদেরকে প্রথম নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে আমরা ক্লাস নম্বর 15 আমরা শেষ করেছিলাম। ক্লাস নম্বর 16 থেকে আবার আমরা শুরু করব। তো ক্লাস নম্বর 16 আমরা কি করতে চলেছি চলুন একবার কম্পিউটারে দেখি। ক্লাস নম্বর 16 আমাদের যেটা রয়েছে, ডকুমেন্ট সেটআপ, পেজ মার্জিন অ্যান্ড ওরিয়েন্টেশন, এবিলিটি টু সেটিং অফ এ পেজ অ্যাজ পার দ্য নিড, টেক্সট বেসিক্স অ্যান্ড ফরম্যাটিং, ফন্ট সাইজ কী করে বাড়াতে হয় কমাতে হয়, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, যা বেসিক যে ফরম্যাটিংগুলো সেগুলো আমরা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। ফার্স্টে আমরা ওয়ার্ড খুলে নিচ্ছি। তাহলে অনেকেরই প্রশ্ন জাগবে যে আমরা প্রথমে ওয়ার্ডের আমরা এটা কেন শুরু করলাম যে ডকুমেন্ট সেটআপই ফার্স্ট দেখা। দেখো, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমরা যে কোনো কাজ করার আগে ডকুমেন্ট সেটআপ, মার্জিন, এই জিনিসগুলো কিন্তু আগে সেটআপ করে নিলে বেটার হয়। কারণ আমরা কোনো কিছু ওয়ার্ডে ক্রিয়েট করার পরে সেটাকে আমাকে প্রিন্ট আউট করতে হবে। তো প্রিন্ট আউটে যাতে না আমাদের মার্জিন কোনো জায়গায় কেটে যায়, কোনো জায়গায় লেখাগুলো যাতে না সরে যায়, তাহলে সেগুলো আমাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। তাহলে আমরা পেজ মার্জিন বা ডকুমেন্ট সেটআপটা কোথা থেকে করব? মূলত আমরা ডকুমেন্ট সেটআপ যেটা করব সেটা হচ্ছে আমরা লেআউট থেকে করব। কোথা থেকে করব? লেআউট থেকে। তো লেআউটের মধ্যে দেখতে পাচ্ছি আমরা মার্জিন, এখানে মার্জিন নর্মাল, ন্যারো, মডারেট, ওয়াইড, মিররড, এগুলো প্রত্যেকটার ইউজ রয়েছে। তো মূলত আমরা যে নর্মাল মার্জিনটাতে ইউজ করি, নর্মাল মার্জিনটা আমরা এখন দেখতে পাচ্ছি না, কারণ আমাদের দুটো স্কেল রয়েছে এখানে, একটা ভার্টিক্যাল স্কেল, একটা হরাইজন্টাল স্কেল। এটা আমরা ভিউতে যাব, ভিউতে গিয়ে রুলারে ক্লিক করব, দুটো রুলার আমাদের উপরে একটা আর বাম দিকে একটা, এই দুটো রুলার কিন্তু আমাদের চলে আসবে, যার মাধ্যমে আমরা জানতে পারবো যে আমাদের কতটা মার্জিন ছেড়ে কাজটা হচ্ছে। তো এইভাবে আমরা ইনসার্ট, এখানে আমরা লেআউটের মধ্যে আমরা মার্জিনটা সেট করতে। আমরা যদি ন্যারো মার্জিন করি তাহলে মার্জিনটা দেখতে পাচ্ছি আমরা শেষ মার্জিন থেকে আমার কার্সারের দূরত্বটা অনেকটাই কমে গেছে। এদিকটাও আমাদের কিন্তু রাইট মার্জিনটা দেখতে পাচ্ছি, সেটাও কিন্তু আমাদের কমে গেছে। এটাকে আমরা আবার নর্মালে করে দেবো। নেক্সট আসছি ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন বলতে একটা পেজ কিভাবে তাতে লেখা হবে বা কিভাবে সেখানে প্রিন্ট হবে সেটা দুরকম পদ্ধতিতে আমরা জানতে পারি। একটা হচ্ছে পোর্ট্রেট, একটা ল্যান্ডস্কেপ। তাহলে পোর্ট্রেটটা কি বলছে, যেটা লম্বালম্বিভাবে থাকবে, আর ল্যান্ডস্কেপ হচ্ছে যেটা আড়াআড়িভাবে থাকবে। তাহলে ওরিয়েন্টেশনে গিয়ে যদি আমরা এখন ল্যান্ডস্কেপে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমরা পেজটা বড় হয়ে যাচ্ছে। এটা আরও আমাদের পরিষ্কার হয়ে যাবে যদি আমরা এখান ফাইলে গিয়ে প্রিন্টের মধ্যে ক্লিক করি। দেখতে পাচ্ছি আমাদের যে পেজটা রয়েছে, পেজটা আমাদের কি হয়ে গেছে, আমাদের ল্যান্ডস্কেপে পরিণত হয়ে গেছে। আবার আমরা ব্যাকে চলে যাচ্ছি। তাহলে এখানে গিয়ে আমাদের পোর্ট্রেট যদি করি তাহলে পোর্ট্রেটের ভিউটা একবার দেখে নিই, প্রিন্টে যাই, দেখো লম্বালম্বি হয়ে গেছে। নেক্সট আসছে আমাদের কি, সাইজ অফ দ্য পেজ, হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। কী ধরনের পেপার আমরা ইউজ করছি প্রিন্টিংয়ের জন্য সেটা যদি আমরা আগে থেকে সেট করে নিই তাহলে আমাদের লেখাগুলো একটা নির্দিষ্ট হাইট অ্যান্ড উইডথে আমরা লিখতে পারবো এবং সেগুলো কেটে বেরিয়ে যাওয়ার কোনো অবকাশ কিন্তু থাকবে না। তাহলে আমরা এখানে সাইজে যাব, সাইজে গিয়ে আপাতত লেটার করা আছে, আমি দেখাবো। লেটার আর A4 এর মধ্যে কিন্তু কিছু জায়গায় পার্থক্য রয়েছে। অনেকে বলে যে লেটার আর ওটা একই রকম, কাছাকাছি, বাট কিছু কিছু জায়গায় লেটার করে দিলে কিন্তু সেই জায়গাটা কেটে যায়। দেখাবো পেজ বর্ডারের ক্ষেত্রে একটা জায়গা রয়েছে, সেই জায়গাটা আমি কিন্তু পরে আসবো, খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি একটা ফ্রন্ট পেজ ডিজাইন করতে যাই ওয়ার্ডে, সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা হয়ে থাকে। যে প্রবলেমগুলো আমি প্র্যাকটিক্যাল ফিল্ডে অনুভব করেছি সেগুলো কিন্তু আপনাদের সামনে আমি শেয়ার করব, যাতে আপনারা সেই ভুলটায় না যান। তাহলে লেটার আছে, লিগেল আছে। লিগেল পেজটা কি হয়, একটু লম্বাতে বড় হয়। আমি দেখিয়ে দিচ্ছি, ফাইলে যাব, ফাইলে গিয়ে প্রিন্ট, দেখো লম্বাই বড় হয়ে গেছে। আর আমি ব্যাকে যাচ্ছি, ব্যাকে গিয়ে লেআউটের মধ্যে সাইজে গিয়ে আমি A4 দিচ্ছি। তাহলে A4 হচ্ছে আমাদের নির্দিষ্ট সাইজ, যে পেপার সাইজটা আমাদের মার্কেটে অ্যাভেলেবল, যেটাকে আমরা 8x12 বলে থাকি। প্রত্যেকটা সাইজ কিন্তু এখানে দেওয়া আছে। 8.27 এক্স্যাক্টলি, যেটা হচ্ছে 8.27 ইঞ্চি ইন্টু 11.69 ইঞ্চি। A5 পেপারটা তো হয়,
A5 পেপারটাতেও কিন্তু আমাদের হয়ে থাকে, A5 পেপার, ঠিক আছে, A5 পেপারেও কিন্তু অনেক সময় আমাদের প্রিন্ট হয়ে থাকে। সাইজে গিয়ে আমরা আবার এটাকে A4 করে দিচ্ছি। বেসিক্যালি আমরা A4 পেপারেই কিন্তু সমস্ত কাজগুলো দেখব, ঠিক আছে। মোটামুটি ডকুমেন্ট সেট আপ বোঝা গেল। আগে আমরা মার্জিন সেট করে নেবো, আমাদের কতটা মার্জিন লাগবে। একটা লেটার বলি বা প্যারাগ্রাফ বলি বা আর্টিকেল বলি, যা কিছু শুরু করার আগে আমাদেরকে কী করতে হবে, ডকুমেন্ট সেট আপ করতে হবে। আমি কী ধরনের ডকুমেন্ট প্রিন্ট করতে চাই, আমি কী ধরনের ডকুমেন্টে কাজ করতে চাই, সে টোটালটাই কিন্তু আমাদেরকে কী করতে হবে না, আগে সেট আপ করে নিতে হবে। দেন উই শুড গো অ্যাহেড অন দ্য টাইপিং। তারপরে আমরা টাইপিংয়ের দিকে চলে যাব, ফরম্যাটিংয়ের দিকে চলে যাব। তাহলে এতটা পর্যন্ত ধারণা ক্লিয়ার রয়েছে। এবার আমি চলে যাচ্ছি হোম ট্যাবের মধ্যে, যেখানে আমাদের শুরু হবে। তো আজকে আমরা যে প্রথম যে মেনুটা শুরু করছি সেটা হচ্ছে হোম মেনু। হোম মেনুর মধ্যে কাট কপি পেস্ট প্রথমেই আমরা দেখতে পাচ্ছি, কাট কপি পেস্ট এই জায়গাটার মধ্যে। ক্লিপবোর্ড যে গ্রুপটা রয়েছে, প্রত্যেকটাকে গ্রুপ বলা হয়, ক্লিপবোর্ড গ্রুপ, ফন্ট গ্রুপ, প্যারাগ্রাফ গ্রুপ, স্টাইল গ্রুপ। প্রত্যেকটা গ্রুপের মধ্যে নির্দিষ্ট নির্দিষ্ট অপশান রয়েছে, সেই অপশানগুলো নিয়ে আমরা কাজ করব। এখন দেখতে পাচ্ছি কাট কপি কোনোটাই কিন্তু অ্যাক্টিভেট নেই। কেন নেই? কারণ আমার কিছু লেখা নেই। কি লেখা নেই? আমাদের লেখা কোন জায়গাটা? এই জায়গাটা আমাদের লেখা। আমি বলেছিলাম এইটা হচ্ছে আমাদের ওয়ার্কিং এরিয়া, যে জায়গায় আমরা কোনো কিছু টাইপ করব, কোনো কিছু লিখবো, কিছু ফরম্যাটিং করবো, যা কিছু যা ইচ্ছা করতে। তাহলে আমরা কিছু একটা লিখছি এখানে। তাহলে এই যে লেখাটা লিখলাম, এই লেখাটাকে আমরা কি করতে পারি? সিলেক্ট করতে পারি। কিভাবে সিলেক্ট করব? একদম ডান দিক থেকে লেফট মাউসটাকে ক্লিক অ্যান্ড হোল্ড করে রেখে ডান দিকে টানবো, অথবা ডান দিক থেকে লেফট মাউসটাকে ক্লিক করে হোল্ড করে রেখে ডান দিকে টানবো। তাহলে হয় ডান দিক থেকে বাম দিক, তাহলে বাম দিক থেকে ডান দিক করতে পারি। যদি পুরো লেখাটা সিলেক্ট করতে হয়, কিবোর্ডে একটা শর্টকাট কি রয়েছে, Ctrl+A, সিলেক্ট করলে পুরো সিলেক্ট হয়ে যাবে, অল সিলেক্ট। আর যদি আমরা কিবোর্ডের সাথে সিলেক্ট করতে চাই একটা একটা করে, তাহলে শিফট কি প্রেস করে লেফট অ্যারো বারবার চাপলে আমরা এটাকে শুরু করা যাক। তাহলে আমরা একটা টেক্সট লিখেছি, ওয়েলকাম টু এডি ফিউচার প্লাস। এই টেক্সটটা আমি চাচ্ছি বারবার না লিখে এটা আমি ডুপ্লিকেট ক্রিয়েট করতে চাইছি। তাহলে কীভাবে করব? সিলেক্ট করলাম, দিয়ে এই যে আমরা অপশানটা রয়েছে কপি ক্লিক করব। ক্লিক করার পর প্রথম যে টেক্সটটা লিখেছি তার সাইডে ক্লিক করে এন্টার দেবো। তারপরে আমি যতবার পেস্ট ক্লিক করব, ওর ক্লিপবোর্ডে ওই জিনিসটা রয়ে গেছে, দিয়ে ক্লিক করলে ওটা পরপর আমাদের আসতে থাকে, যতবার ক্লিক করব পেস্টে। এবারে আমি চাইছি যে সেকেন্ড লাইনের যে ওয়েলকাম টু এডি ফিউচার প্লাস কথাটা রয়েছে, এটাকে আমি ওখান থেকে ডিলিট করে নিচে নিয়ে আসবো। তাহলে আমাকে কাট করতে হবে। কাট মিনস মুভ দ্য টেক্সট। কাট করলাম, তাহলে ওখান থেকে চলে গেল, এখানে এসে আবার আমি পেস্ট করে দিলাম। এই জায়গায় কাট কপি পেস্টের 3টে শর্টকাট কি রয়েছে, যেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করলে কপি, কিবোর্ড থেকে Ctrl+X প্রেস করলে কাট, আর কিবোর্ড থেকে Ctrl+V প্রেস করলে পেস্ট। বোঝা গেল? তাহলে আমি এই পুরোটাকে একসঙ্গে সিলেক্ট করলাম, দিয়ে Ctrl+X ক্লিক করলাম কিবোর্ড থেকে। তাহলে কি হলো, আমার কাট হয়ে গেল। আবার Ctrl+V প্রেস করলে আবার চলে আসবে, পেস্ট হয়ে গেল। আবার Ctrl+A পুরো সিলেক্ট করলাম, দিয়ে আবার কপি করার জন্য Ctrl+C করলে কপি হবে, ডুপ্লিকেট তৈরি হবে, ও ডিলিট হবে না। এন্টার দিলাম, আবার Ctrl+V করলাম, আবার চলে গেল। তাহলে এইভাবে আমরা কাট কপি পেস্ট করতে পারি। নেক্সট যে ফরম্যাট পেন্টারটা আছে, আমি একটু পরে আসছি। বেসিক ফরম্যাটিংগুলো দেখিয়ে দেওয়ার পরেই আমি আসছি। এরপরে আসছে আমাদের লেখা স্টাইল, যেটাকে আমরা বলি ফন্ট ফেস বা ফন্ট ফ্যামিলি। তাহলে প্রথম লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে গেলাম, যাওয়ার পরে আমি যে ফন্ট ফ্যামিলিতে লেখাটাকে স্টাইল চেঞ্জ করতে চাই সেই স্টাইলটা নিয়ে নিলাম। এরকমভাবে প্রত্যেকটা লেখাকেই আমি বিভিন্ন স্টাইলে, যতগুলো স্টাইল আছে সেই স্টাইলগুলো আমি অ্যাপ্লাই করতে পারি। নিজেরা এরকমভাবে সেন্টেন্স লিখে একটা করে সেন্টেন্স লিখে নেক্সট লাইন বাই লাইন
আপনাদেরকে কিন্তু প্রত্যেকটা স্টাইলকে অ্যাপ্লাই করে করে দেখতে হবে যে কোন স্টাইলটা কোন কীরকম দেখতে হয়, সেগুলো আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, লাইন বাই লাইন, তাহলে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন। নেক্সট রয়েছে আমাদের ফন্ট সাইজ। তাহলে প্রথমটাকে সিলেক্ট করলাম, ফন্ট সাইজে গেলাম, এখান থেকে আমরা ফন্ট সাইজ বাড়াতে পারছি 72 পর্যন্ত। তাহলে 8 থেকে শুরু করে 72 পর্যন্ত। এটা একটা মিডিয়াম সাইজ। আবার এটাকে সিলেক্ট করলাম, এখানে গেলাম, এটাতে ক্লিক করলাম, এটা একটা সাইজ। এইভাবে আমরা প্রত্যেকটা টেক্সটকে করতে পারবো। নেক্সট আছে গ্রো ফন্ট অ্যান্ড শ্রিঙ্ক ফন্ট। সেম অ্যাজ সাইজের ব্যাপারটা এখানে ক্লিক করে করে আমি করতে পারবো। তাহলে সিলেক্ট করলাম, গ্রো ফন্টে ক্লিক করলাম, দেখবো ওখানেও কিন্তু 2 করে বেড়ে যাচ্ছে, 4 করে বেড়ে যাচ্ছে। ক্লিক করব। আবার শ্রিঙ্ক ফন্ট মিনস ডিক্রিজ দ্য ফন্ট সাইজ, ইনক্রিজ দ্য ফন্ট সাইজ, ডিক্রিজ দ্য ফন্ট সাইজ। ওকে, নেক্সট আসছে আমাদের কি চেঞ্জ কেস, হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। চেঞ্জ কেসটা কি? আমরা বেসিক্যালি যখন কোনো কিছু লিখি তাহলে আমাদের সেন্টেন্স কেসে লেখা হয়, অর্থাৎ প্রথম অক্ষরটা বড় হয়, তারপরে অক্ষরগুলো সব ছোট হয়, আবার ফুল স্টপ দেওয়ার পরে আমাদের কি হয়, বড় অক্ষর শুরু হয়। তাহলে এখানে আমরা এই লেখাটা যেটা আছে, এই লেখাটাকে চাচ্ছি সেন্টেন্স কেসে করতে। তাহলে সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম, সেন্টেন্স কেস। দেখা যাচ্ছে কি প্রথম অক্ষরটা কি রয়েছে, বড়, এস। ক্লিক, আমি এটার উপর করে দেখি, এটা একটু বড় করে নিই, করে দেখি এটার উপরে হচ্ছে নাকি। আপার কেস, লোয়ার কেস, সেন্টেন্স কেস দেখতে পাচ্ছি। কারণ ফার্স্ট কিন্তু সেন্টেন্স কেসে লেখা হয়, ওই জন্য ডিফল্ট হিসাবে ধরে নিয়েছে, ওই জন্য হচ্ছিল না এটা। লোয়ার কেস ছোট হাতের সব কিছু, আপার কেস সব ক্যাপিটাল, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, এইটা একটু ভালো করে দেখা যাক। ক্যাপিটাল ইচ ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা কী হবে, ক্যাপিটাল হবে। ক্যাপিটাল হয়েছে। পরেরটা রয়েছে টগল কেস। টগল কেস মানে যেটা ছোটো ছিল সেটা বড় হয়েছে, যেটা বড় ছিল সেটা ছোট হয়েছে। হয়েছে, এগুলো অ্যাপ্লাই করে আমরা দেখব। নেক্সট আছে আমাদের ক্লিয়ার ফরম্যাটিং। যদি আমাদের এই ফরম্যাটিংটা ভালো না লাগে, এটা যদি আগের অবস্থায় এই টেক্সটটাকে নিয়ে যেতে দেয়, দেন ক্লিক অন ক্লিয়ার ফরম্যাটিং। একবারে আগের অবস্থায়, একবারে 11 যে মিনিমাম সাইজ যেটা দিয়ে আমাদের শুরু হচ্ছে টেক্সট, যে সেই সাইজে আমাকে নিয়ে যেতে হলে এটাই আমরা ক্লিক করব ক্লিয়ার ফরম্যাটিং। দিস ইজ কল্ড দ্য ক্লিয়ার অল ফরম্যাটিং। সমস্ত ফরম্যাটিং মানে যত অলঙ্কার আমরা পড়িয়েছিলাম সেই অলঙ্কারগুলো খুলে নেওয়া, এটাই হচ্ছে। নেক্সট আছে যেটা বেসিক ফরম্যাটিং 3টে রয়েছে, সেটা আমাদের কী কী, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এই 3টে। তাহলে সিলেক্ট করেছি, বোল্ড করলাম, বড় হয়ে গেল, একটু বড় করে রাখি তাহলে বুঝতে পারবো। ইটালিক করলাম, সাইডে বেন্ড হয়ে গেল, আন্ডারলাইন করলাম, নিচে আন্ডারলাইন। আন্ডারলাইন, ডবল আন্ডারলাইন, আন্ডারলাইনের বিভিন্ন রকমের ডিফারেন্ট টাইপ অফ আন্ডারলাইন রয়েছে, সেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো। ডটেড, ড্যাশড, বিভিন্ন আন্ডারলাইন। আন্ডারলাইনের কালারও আমরা সিলেক্ট করতে পারবো এখান থেকে। ঠিক আছে, আমি টেক্সটটাকে যত বড় করব সেরকমভাবে আন্ডারলাইন আমি যেটা সিলেক্ট করে রাখবো, আন্ডারলাইনে তত আমার কিন্তু বড় হতে থাকবে। ঠিক আছে, আর পুরোটাকে তুলতে হলে আবার এগুলোতে ক্লিক করব, সব কিছুই আবার কমে যাবে। নেক্সট একটা খুব ইম্পর্টেন্ট ফিচার্স রয়েছে যেটাকে আমরা বলি স্ট্রাইক থ্রু। স্ট্রাইক থ্রু কেন আমরা ইউজ করি না, স্ট্রাইক থ্রু এই কারণে ইউজ করি যাতে আমাদের এই কোনো একটা বানান ভুল হয়েছে রাইটিং লেটার, তো সেই বানানটা ভুল হয়েছে, সেই ভুলটা দেখানোর জন্য, জাস্ট ভিউ করার জন্য, শো করানোর জন্য আমরা স্ট্রাইক থ্রু ইউজ করি। ক্রস, তাহলে আমি চাচ্ছি আমার কাম বানানটা আছে এই রকম, এটা আমার কাম হবে, তাহলে COM, তাহলে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে স্ট্রাইক থ্রু দিলাম, তারপরে আমি ঠিক বানানটা লিখে দিলাম। তাহলে আমরা দেখতে পাবো কিছু আর্টিকেল বা বিভিন্ন ধরনের বইতে এই ধরনের স্ট্রাইক টু টেক্সট কিন্তু অনেক থাকে, খুব ইউজফুল হয়, নিউজ পেপারেও থাকে। নেক্সট আমরা আসছি কি সাবস্ক্রিপ্ট অ্যান্ড সুপারস্ক্রিপ্ট। এই সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট অনেক ক্ষেত্রে ইউজ করা হয়। প্রথমে আসছি আমরা সাবস্ক্রিপ্টে। মনে রাখার উপায় হচ্ছে সাব মানে নিচে, সুপার মানে উপরে। সাবস্ক্রিপ্টটা কীভাবে, আমি এগুলোকে ডিলিট করে নিচ্ছি। সাবস্ক্রিপ্ট, প্রথমে একটা ফন্ট বাড়িয়ে নিলাম। আচ্ছা, ফন্ট বাড়ানোর জন্য একটা শর্টকাট কী রয়েছে আমি একটু বলে নিই। শিফট কন্ট্রোল কিবোর্ড থেকে প্রেস অ্যান্ড হোল্ড করে রেখে গ্রেটার দেন অ্যান্ড লেস দেন, গ্রেটার দেন ক্লিক করলে, প্রেস করলে বড় হবে, লেস দেনে ছোট হবে। ওকে,
তাহলে আমরা সাবস্ক্রিপ্টটা দেখে নিই। সাবস্ক্রিপ্ট যেমন হচ্ছে আমরা রসায়নে পড়ে থাকবো, কেমিস্ট্রিতে বিভিন্ন ধরনের রাসায়নিক সমীকরণগুলো লেখার জন্য আমাদের এটা ব্যবহার করা হয়। যেমন আমরা লিখতে পারি H2SO4। তাহলে 4টা কি হচ্ছে, সাবস্ক্রিপ্ট করতে হবে আমাকে, সিলেক্ট করলাম, সাবস্ক্রিপ্টে ক্লিক করলাম, সিলেক্ট করলাম, সাবস্ক্রিপ্টে ক্লিক করলাম। এরপরে যদি আবার টেক্সট লিখতে যাই তাহলে কিন্তু আমার সাবস্ক্রিপ্টে লেখা হবে। এটা সবসময় মাথায় রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট জিনিস এবং ছেলেরা খুব ভুল করে, বাচ্চারা খুব ভুল করে, ছাত্রছাত্রীরা প্রচুর ভুল করে এই জিনিসটা। একটা সাবস্ক্রিপ্ট করে নেওয়ার পরে যখন নেক্সট আমি লিখতে যাব তখন কিন্তু কি করতে হবে না, আগে যে সাবস্ক্রিপ্টটাকে তুলতে হবে, অর্থাৎ ডিঅ্যাক্টিভেট করতে হবে। ক্লিক করে দিলাম, এখন আর নেই, এখন HNO3টাকে সিলেক্ট করলাম, আবার সাবস্ক্রিপ্টে ক্লিক করলাম, আবার আমি তুলে দিলাম। তাহলে এইভাবে আমরা রাসায়নিক সমীকরণগুলো বানিয়ে থাকি। যদি আমরা ওয়ার্ডে কোয়েশ্চেন যখন টাইপ করা দেখাবো আমি, তখন এই জিনিসগুলো কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, এগুলো লাগবে। নেক্সট আসছি আমরা সুপারস্ক্রিপ্ট। হোয়াট ইজ দ্য মিনিং অফ সুপারস্ক্রিপ্ট? সুপারস্ক্রিপ্ট বলছে উপরে, যেটা যে নাম্বারিংগুলো লেখা হবে, যদি আমরা কোনো একটা টেক্সটকে বা কোনো একটা সিম্বলকে বা কোনো একটা নাম্বারকে তার আগের টেক্সট বা সিম্বল বা নাম্বারের উপরে দিতে চাই, তাহলে সেটাকে বলবো আমরা কি, সুপারস্ক্রিপ্ট। যেমন আমরা লিখতে চাই এখানে A+B এর হোল স্কোয়ার, A+B এর হোল স্কোয়ার ইকুয়াল টু A² প্লাস 2AB প্লাস B²। ঠিক আছে, তাহলে এখানে 3টে 2 আছে, প্রথমে এই দুইটা আর এই দুইটা, 3টে 2কে আমাকে উপরে তুলতে হবে। আমরা একসঙ্গেও সিলেক্ট করতে পারি, একসঙ্গে 3টে জিনিসকে একসঙ্গে করতে পারি। কীভাবে করবো? প্রথম 2টাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল CTRL এই কিটাকে প্রেস অ্যান্ড হোল্ড, তারপরে এই 2টাকে সিলেক্ট করলাম, তারপরে এই 2টাকে সিলেক্ট করলাম, তারপরে আমরা সুপারস্ক্রিপ্টে ক্লিক করলাম, একসঙ্গে 3টে হয়ে গেল। তারপরে সেই একই জিনিস আমাদেরকে কিন্তু আবার পরের মানে বীজগণিতের সমীকরণগুলো লিখতে গেলে আবার কিন্তু আমাদেরকে কি করতে হচ্ছে না, এটাতে ক্লিক করতে হচ্ছে। বোঝা গেল? এরপরে যেটা রয়েছে, খুব ভালো করে কিন্তু এগুলো প্র্যাকটিস করতে হবে। রাসায়নিক সমীকরণগুলো যে কোনো বইতে পেয়ে যাবে বা ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারবে, সেই সমীকরণগুলো নিজেদেরকে করার চেষ্টা করতে হবে। এবার বীজগণিতের যে সূত্রগুলো আমরা দেখেছিলাম, সেই সূত্রগুলোকে এখানে পরপর লেখার চেষ্টা করতে হবে। A+B হোল কিউব, A² - B², তারপরে আমরা যদি সালোক সংশ্লেষের H2O যেটা আছে, H++OH- এটা রয়েছে, যেমন আমরা যদি করি, এটা যদি করি, খুব ইম্পর্টেন্ট, H2O, তাহলে এটাকে সিলেক্ট করলাম, এটা মনে হচ্ছে ও হয়নি, হ্যাঁ এটা, তাহলে 2টাকে সিলেক্ট করলাম, 2টাকে নিচে নামিয়ে দিলাম। এরপরে যেগুলো হবে H++OH-, H++OH-, ঠিক আছে, তাহলে এই প্লাসটা উঠবে উপরে, এই মাইনাসটা উঠবে উপরে। তাহলে বোঝা গেল? বোঝা গেল? জলের আয়নীক ভবন আমরা পড়েছিলাম সালোক সংশ্লেষে, সেই জায়গাটায় সেই জিনিসটা আমরা এইভাবে তৈরি করতে পারি। এমনি নর্মালি নিলে কিন্তু হবে না, সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট ছাড়া আমরা কোনো একটা টেক্সটকে কোনোদিনও উপরে বা নিচে নামাতে কিন্তু পারবো না, ওটা ছাড়া। আচ্ছা, এরপরে আসছে এখানে যে ফরম্যাটিংটা রয়েছে, এটা হচ্ছে আউটলাইন, জাস্ট একটা কিছু নয়, জাস্ট এই লেখাটা রয়েছে, এই লেখাটাকে সিলেক্ট করবো, এখান থেকে যে কোনো একটা জিনিসকে অ্যাপ্লাই করবো। 3D মডেল স্ট্রাকচার কিচ্ছু নেই, যে কোনো ভার্সানে, নিচের ভার্সানগুলোতে এটা নেই, এটা এই টেক্সট এফেক্টটা বা টাইপোগ্রাফি যেটা রয়েছে। আর এই টাইপোগ্রাফির বিভিন্ন ধরনের আউটলাইন, সে আউটলাইনের কালার হোক বা ইয়ে হোক, আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এখান থেকে শ্যাডো, বিভিন্ন রকমের শ্যাডো রয়েছে, সেগুলোকে আমরা এখান থেকে কী করতে পারবো না, চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, আর নেক্সট আমাদের কি রয়েছে না, ব্যাকগ্রাউন্ড কালার অ্যান্ড ফন্ট কালার, হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। যে কোনো একটা হেডিং লিখতে গেলে সেটাকে আরও হাইলাইট করার জন্য আমাদের হাইলাইট কালারটার প্রয়োজন। তাহলে হাইলাইট কালারে ক্লিক করলাম, এখানে দিলাম যে কোনো একটা কালার, তাহলে এখানে আমরা কালারটা ক্লিক করে দিলাম। এবার যদি কালারের মিক্সচার দরকার হয়, তাহলে সেটা কিন্তু এখানে নয়, তাহলে এটাকে সিলেক্ট করলাম, আমাকে কালার, এই পিছনে কালারটা তুলে দেবো, সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে নো কালার উঠে গেল। ফন্ট কালার মানে কি, টেক্সটের কালার,
যে টেক্সটটা লিখেছি সেটা এখন কি ডিফল্ট কালার কি থাকে, টেক্সটের ব্ল্যাক থাকে, ওই ব্ল্যাক থেকে আমি ওটাকে অন্য কালার করব। সিলেক্ট করলো, এখানে যে কালারটা যে কোনো একটা কালার আমি নিয়ে নিলাম, ঠিক আছে। আবার এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে যে কোনো কালার নিয়ে নিলাম। একটা সেন্টেন্স বা একটা প্যারাগ্রাফে অনেকগুলো কালার করতে পারি। ওয়েলের একটা কালার, কামের একটা কালার, টু এর একটা কালার, এডির একটা কালার, ফিউচার একটা কালার, প্লাসের একটা কালার, যে কোনো কালার করতে, মিক্স ভেরিয়াস টাইপ অফ কালার আমি করতে পারি। তবে কালারিংয়ের আরও গ্র্যাডিয়েন্ট রয়েছে, আমি নেক্সট দিন আলোচনা করবো এটা নিয়ে। নেক্সট আমাদের ক্লাসে গ্র্যাডিয়েন্ট আমরা করতে পারবো অনেকভাবে।